আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঘুষ লেনদেন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ঢাকার উত্তরা সহ ৩৫টি জেলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক। চট্টগ্রাম নগরীর বালুছাড়ায় বিআরটিএর প্রধান কার্যালয়ে সকাল থেকে অভিযান চালায় দুদকের একটি টিম। এ সময় বিভিন্ন নথি পর্যালোচনা করা হয়। বরিশাল নগরীর বিআরটিএ অফিসে অভিযান চালানো হয়েছে। এ সময় সঞ্জীব কুমার দাস নামে এক দালালকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রাহক সেবায় হয়রানি সহ দালালের দৌরাত্ম্য এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে বাগেরহাটে অভিযান চালায় দুদক। এ সময় বেশ কিছু অসঙ্গতি শনাক্ত করেন অভিযানকারীরা। চুয়াডাঙ্গায় দুদকের একটি টিম অভিযান চালিয়েছে। ৩ সদস্যের টিম অভিযান চালিয়েছে কুমিল্লায়। এছাড়া গাজীপুর, ঝালকাঠি, নীলফামারী, পাবনায় অভিযান চালানো হয়েছে। আমরা বিষয়সমূহ নিয়ে বিআরটিএ যিনি সহকারী পরিচালক আছেন তাকে আমরা অবহিত করেছি। এই লেনদেনগুলো সন্দেহজনক মনে হয়েছে প্রাথমিকভাবে। আমরা আরও কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছি যে এই লেনদেনগুলো আসলে কোথা থেকে আসছে। দালালের যে দৌরাত্মটা আছে সেটা পেয়েছি। আর এই অফিসের কোনো অসাধু কর্মকর্তা বা কর্মচারী এখানে জড়িত আছেন কিনা সেটা আমরা জানার চেষ্টা করেছি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও রৌমারী সীমান্ত এলাকা থেকে ৩৬ রোহিঙ্গা সহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। ভোরে ভুরুঙ্গামারী সীমান্ত এলাকার তুনহাট থেকে ১৪ রোহিঙ্গা ও রৌমারী বাজার সহ বিভিন্ন স্থান থেকে ২০ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশি সহ ২৭ জনকে আটক করা হয়েছে। পরে আরও ২ রোহিঙ্গা সহ ৩ জনকে আটক করা হয়। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, আটক রোহিঙ্গাদের ভারত থেকে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশিরাও ছিলেন। ঠাকুরগাঁওয়ের রানীর সংকুইল উপজেলার জগদল সীমান্ত এলাকা থেকে ৪ বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সকালে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ। তাদের টিমগাঁও বিএসএফ ক্যাম্পে নেওয়া হয়েছে। আটককৃতরা মাদক ও গরু চোরাচালান কারবারির সাথে জড়িত বলে জানা গেছে। তাদের ফেরত পেতে চেষ্টা চালাচ্ছে বিজিবি। বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্য সহ ৪০ জনকে ফেরত দিয়েছে বাংলাদেশ। বেলা ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তার মধ্যে আনা হয় মিয়ানমার সরকারি বাহিনীর এসব সদস্যদের। বেলা ২:৩০টার দিকে মিয়ানমার থেকে আসা একটি উড়োজাহাজে করে রওনা দেয় তারা। এর মধ্যে ৩৪ জন মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপি সদস্য। অপর ৬ জন সীমান্ত অতিক্রম করে মাদক পাচার ও হত্যা মামলায় বিভিন্ন মেয়াদের সাজা ভোগকারী আসামি। নরসিংদীর কলেজে শিক্ষার্থী হাবিবুল্লাহর স্বপ্ন ছিল ইতালি যাওয়ার। এজন্য দালালকে ১১ লাখ টাকাও দিয়েছেন, কিন্তু দালাল তাকে প্রতারণার মাধ্যমে রাশিয়ার যুদ্ধদাসে পরিণত করে। অবশেষে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে প্রাণটাই হারাতে হলো তাকে। আদরের সন্তানের মৃত্যুর খবরে হাবিবুল্লাহর বাবা মা পাগল প্রায়। নূরে আলম রনির প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। নরসিংদীর শিবপুর উপজেলার খাসিরদিয়া গ্রামের সন্তান হাবিবুল্লাহ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিবপুর শহীদ আসাদ কলেজ থেকে এইচএসসি পাশের পর থেকেই স্বপ্ন ছিল ইউরোপ যাওয়ার। এজন্য গ্রামের এক দালালের সঙ্গে ১৫ লাখ টাকায় চুক্তিও হয় তার। ১১ লাখ টাকা দেওয়ার পর তাকে নিয়ে যায় রাশিয়ায়, যেখানে প্রতারণার মাধ্যমে দালালরা তাকে যুদ্ধদাস হিসেবে বিক্রি করে দেয়। ২০২৪ সালের ডিসেম্বর মাসে দালালরাই হাবিবুল্লাহকে নিয়ে যায় সৌদি আরবে, যেখানে ২ মাস রেখে তুরস্ক হয়ে রাশিয়া নিয়ে সেখানে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে হাবিবুল্লাহকে পাঠানো হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। আমি যুদ্ধের দিকে রওনা দিছি, অসুবিধা নাই। আর বিশেষ করে আব্বু আর মা
তো দোয়া করো। হ্যাঁ, দালালদের প্রতারণা টের পেয়ে তাকে ফিরিয়ে আনতে গত মাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদনও করে হাবিবুল্লাহর পরিবার। আমি একটা বোমার হামলা খাইছি, হামলা খাওয়ার পর 5 কিলোমিটার দূরে আর কি যাই আমি ফোন দিছি তোমাদেরকে, আমার অবস্থা খুব খারাপ, আজকে যাবতীয় আমাকে 3 দিন ধরে কোনো খাবার পানি দেয় না, খালি কিনো মতন বাইচে আছে, আমারে ভাই তোমরা বাঁচাও। খুব নম্র ভদ্র ছিল এই ছেলেরা, যে বিদেশ যাইব আমরা কল্পনা করি। এই দালাল চক্র যারাই আছে তারা যাতে অদূর ভবিষ্যতে এরকম কাজ যাতে কোনো মায়ের সাথে কোনো বাবার সাথে না করে, এটা বাংলাদেশ সরকারের কাছে আমার একটা আবেদন। এর মধ্যে সহযোদ্ধাদের কাছ থেকে পরিবারের কাছে খবর আসে হাবিবুল্লাহ আর বেঁচে নেই। আমারে বলছে যে এমনি এমনি ঘুরাইয়া ইটালি নিব, এই কথা কইয়া তারকে সৌদি নিছে, সৌদিতে আরেক রাষ্ট্র দিছে, আরেক রাষ্ট্রতে পরে আর রাশিয়া নিছে, রাশিয়া নিয়া যুদ্ধের মধ্যে নিয়া ডুয়াই দিছে। যদি জীবিত থাকে তো জীবিত চাই, আর যদি জীবিত না থাকে তো আমার লাশটা হইলো চাই। তাদের প্রতি দয়া করে আমার ছেলেটা যেন আমার বুকে এনে দেয়, তার কাছে আমার তার অনুরোধ। দালালের মাধ্যমে বিদেশে পাড়ি দিয়ে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারিভাবে কিন্তু খুব সুন্দর উপায়ে, পরিচ্ছন্ন উপায়ে কিন্তু যাওয়ার বিধান রয়েছে এবং যাওয়ার সুযোগ রয়েছে। আমাদের সবার একটু সচেতন হতে হবে যে যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়। হাবিবুল্লাহর মরদেহ ফেরত আনা এবং প্রতারণার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্বজনরা। লামিয়া তানজির মাহমুদ, RTV। চট্টগ্রাম নগরীর চান্দগাঁওতে র্যাব ৭ ক্যাম্প থেকে ৩৭তম BCS পুলিশ ক্যাডারের কর্মকর্তা পলাশ সাহা নামের এক র্যাব সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে র্যাব ৭-এর চান্দগাঁও ক্যাম্পের ৩য় তলায় এ ঘটনা ঘটে। নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে তাহেরা বেগম নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং সেনবাগে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। এদিকে ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের 2 দিন পর একটি মৎস্য খামার থেকে মমিনুল ইসলাম সজল নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানার পুলিশ। তিন জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে 9 জন। গেল রাতে মেহেরপুরের গাংনী হাসপাতাল থেকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হয়, আহত হয় আরও 4 জন। এদিকে দুপুরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুরে 2টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 5 জন। অপরদিকে সকালে যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড মিরসরাই অংশের 66 কিলোমিটারে দুর্ঘটনা যেন থামছেই না। গত 3 মাসে নগরীর সিটি গেট থেকে মিরসরাই পর্যন্ত অংশে হাইওয়ে পুলিশের হিসাবে দুর্ঘটনা ঘটেছে 32টি। এতে নিহত হয়েছেন 35 জন, আহত হয়েছেন 54 জন। অথচ মহাসড়কের এই অংশে কোনো বাঁক নেই, এরপরও একের পর এক দুর্ঘটনা ঘটছে। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। দুর্ঘটনার কারণে এখন অনেকটাই অনিরাপদ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। 4 লেন হওয়ায় মুখোমুখি সংঘর্ষের কোনো দুর্ঘটনা নেই বললেই চলে, তবুও থামছে না দুর্ঘটনা। প্রতিদিন এই সড়কে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন প্রাণ। এমন বেপরোয়া গতিতে গাড়ি চালায়, মানুষ রাস্তা পার হবে ওই সুযোগটা সচরাচর দেয় না। যারা গাড়ি চালায় তারা তো দেখে শুনে চালায় না। আমি যে গাড়িটা কাটতেছি, গাড়ি পিছনে থেকে রানিং গাড়ি আসতেছে কিনা, কিন্তু এদের কাছে এটা অভিজ্ঞতা নাই। যারা আইন শৃঙ্খলার মধ্যে আছে ওনাদেরকে যথাযথ পদক্ষেপ নিয়ে চালাতে হবে, এটা তাহলে দুর্ঘটনা কমাতে পারবে। গাড়ির বেপরোয়া গতি, ওভারটেকের প্রতিযোগিতা, যান্ত্রিক ত্রুটি, প্রশিক্ষণের অভাব, ট্রাফিক আইন না মানা সহ 10টি কারণ রয়েছে দুর্ঘটনার। প্রতিনিয়তই গাড়ি আমাদের সামনে যদি পড়ে, চোখে পড়লে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, প্রসিকিউশন দিয়ে এই ব্যবস্থা নিচ্ছি। এদিকে মহাসড়কের চট্টগ্রাম অংশের সব জায়গায় দুর্ঘটনা হয়, তবে 25টি এলাকায় দুর্ঘটনার প্রবণতা বেশি। যানবাহন ব্যবস্থাপনায় আমাদের অদক্ষ ড্রাইভার আছে। গণসচেতনতার পাশাপাশি দক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালনা, এই জিনিসগুলো আমরা যদি অ্যাকশন করি, আশা করি আমাদের এই
অ্যাক্সিডেন্ট কমে যাবে। চালক ও হেলপার থেকে শুরু করে দুর্ঘটনার জন্য পরিবহন সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাই দায়ী। গাড়ির মালিক গন্তব্যে পৌঁছতে নির্দিষ্ট সময় বেঁধে দেয় তাড়া থাকে চালকদের, আর দ্রুত গতির কারণে তখনই দুর্ঘটনা হয়। নাদিরা সুলতানা, RTV। দেশব্যাপী আলোচিত মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক 2 চিকিৎসকের সাক্ষ্য নেওয়া হয়েছে। সকালে 9ম দিনে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক M জাহিদ হাসান এই সাক্ষ্য নেন, আর এর মাধ্যমে মামলার সাক্ষ্য পর্ব শেষ করল রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জানান, সকালে এই মামলার সকল আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়া আদালতে হাজির হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মমতা জারা ও ডাক্তার দেবিকা রায় সাক্ষ্য দেন। তিনি আশা করেন সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে এই মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা দিবেন আদালত। আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ থেকে যত সাক্ষ্য উপস্থাপন করেছি সেই সাক্ষ্যর ভিত্তিতে এবং সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাব, আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ফরিদপুরের মধুখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী নূর আলম ওরফে হুমায়ুনেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 3 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভিন এই আদেশ দেন। মামলার বিবরণে বলা হয়, 2018 সালের 23 অক্টোবর দিবাগত রাত 1:45টার সময় পারিবারিক বিরোধের জেরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে। পরে বিষপান করে আত্মহত্যা করে বলে প্রচারণা চালায় নূর আলম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মূল ভবনের গ্রাউন্ড ফ্লোরে দুপুর 12টা থেকে শুরু হয় এই অবস্থান কর্মসূচি, চলে দুপুর পর্যন্ত। এদিকে ভিসির বাসভবনে তালা মেরে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে 4 মে শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচির আলোকে ভিসির পদত্যাগের দাবিতে 1 দফা ঘোষণা করেন। পনেরোই মে গুটি আমের মধ্য দিয়ে বাজারে আসবে রাজশাহীর আম। 22 মে গোপালভোগ, 25 মে লক্ষণভোগ, 30 মে হিমসাগর ও খিরসাপাত এবং 10 জুন থেকে বাজারে আসবে ল্যাংড়া ও বানানা আম। আম্রপালি ও ফজলি আসবে 15 জুন থেকে। সকালে কৃষিবিদ, ফল গবেষক, আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এই বিশেষ ম্যাঙ্গো ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে পর্যায়ক্রমে আসবে বড়িচার, আশিনা, গৌরমতি ও ইলামতি সহ সব জাতের আম। জেলা প্রশাসক আফিয়া আখতার জানান, নির্বাহী কর্মকর্তারা আম বাগান ও বাজার তদারকি করবেন। কেউ সময়সীমা লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 15 মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। আবার 15 মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগ আম হয় না, এটা যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। যারা হয়তো আম পরিপক্ক হওয়ার পূর্বেই সেটিকে বাজারজাত করার উদ্দেশ্যে হয়তো গাছ থেকে পেড়ে ফেলেন এবং সেটাকে কেমিক্যাল মিশ্রিত করতে পারেন, তো এই বিষয়টাও আমরা দেখব। একদিকে মাছের আকাল আর অন্যদিকে ঋণের বোঝা, যেন উভয় সংকটে শরীয়তপুরের জেলেরা। 2 মাসের নিষেধাজ্ঞার পরও নদীতে ইলিশের দেখা না পাওয়ায় হতাশ তারা। অভিযোগ করেছে, নিষেধাজ্ঞার সময়ও মাছ শিকার করেন অনেক অসাধু জেলে। আর স্থানীয় মৎস্য কর্মকর্তা বলছেন, পদ্মা মেঘনায় পানির চাপ কম থাকায় এই সংকটের সৃষ্টি। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় পদ্মা মেঘনার অন্তত 80 কিলোমিটার অভয়াশ্রম থেকে শিকার করা হয় ইলিশ। অথচ এই অঞ্চলে মাছ শিকারে নেমে একরাশ হতাশা নিয়ে তীরে ফিরছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষে অনেক আশা নিয়েই নদীতে জাল ফেলেছিলেন তারা। অভিযানের সময় পুলিশে টাকা খায়া জাল বাইতে দেয়। এখন আমরা গাঙ্গ নামছি, এখন আমরা মাছটা পাইতে আসি না। ইলিশ মাছ এখানে নাই বলতে চলে, একবারে নাই। খেয়েও দিলে হুদো আহে, কোনো খেয়ে একটা আহে, কোনো খেয়ে দুটো আহে, আবার একবারে হুদো জায়গা।
অনেক জেলের অভিযোগ নিষেধাজ্ঞার সময় প্রশাসনের সহযোগিতায় মাছ শিকার করেছেন অসাধু জেলেরা। মাছ কিছু নাই, সরকারিভাবে কিছু পাইতেছি না। আমরা যে এখন নদীতে আইছি, এখন নদীতে মনে করেন মাছ নাই, 8-10 হাজার টাকা খরচ করে যাই, 1,000 টাকাও বেচতে পারি না। অনেক আইসি জাল বাইতে অনেক মাছ নাই। আর এই মাছের যা ভাই সরকারিভাবে যা জিনিস দেয় তা আমাকে পোষে না। নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন, নাব্যতা সংকট, অনাবৃষ্টি ও বর্ষার পানির চাপ কম থাকায় পর্যাপ্ত ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না নদীতে। আর প্রচুর বৃষ্টি এবং বর্ষার পানি আসার সাথে সাথে ইলিশের উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে এবং জেলেরা ইলিশ মাছ পাবে বলে আমরা আশা ব্যক্ত করছি। নদী থেকে ইলিশ শিকার কমে যাওয়ার প্রভাব পড়েছে জেলার মৎস্য আড়তগুলোতেও। সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। তবে আসন্ন পূর্ণিমায় নদীতে পানি বাড়লে ইলিশের খরা কাটবে বলে আশা জেলেদের। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, জানাবেন নদীতে ইলিশ নেই, জেলেরা তাহলে কেমন আছেন আর কি বলছেন মাছ ব্যবসায়ীরা? জি আফসানা, আপনি যেমনটি বলছিলেন, আমি 1 সপ্তাহ আগে কিন্তু 2 মাস অভিযানের পর কিন্তু এই জেলেরা বুকভরা আশা নিয়ে এই পদ্মা মেঘনায় মাছ ধরার জন্য নেমেছেন, কিন্তু তাদের কিন্তু আশার কোনোটাই ফলছে না। এখানে এসে আমি জেলেদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, জেলেরা কিন্তু রাত্র থেকে ভোর পর্যন্ত 8-10 ঘন্টা নদীতে মাছ ধরার জন্য কিন্তু ট্রলার নিয়ে যে 8 থেকে 10 জন যে লোক যাচ্ছেন ট্রলার সাথে নিয়ে, সেখানে কিন্তু জ্বালানি সহকার তাদের কিন্তু 8 থেকে 10,000 টাকা খরচ হয়। কিন্তু 10,000 টাকা খরচ করে কিন্তু তারা আশানুরূপ মাছ পাচ্ছেন না। তারা কিন্তু সারা রাত নদী চষে কিন্তু মাত্র 1টি বা 2টি ইলিশ নিয়ে ফিরে আসে। এমনও আছে যে যেখানে মাত্র 1টি মাছ নিয়ে ফিরে আসে এবং এই ইলিশের পাশাপাশি কিন্তু তারা অন্য প্রজাতির মাছ নিয়ে ফিরে আসে। তারা কিন্তু যেরকম আশা করছিল সেরকম তাদের আশা মিলছে না। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হলো শরীয়তপুর জেলার সুরেশ্বর ঐতিহ্যবাহী মাছঘাট। এখানে কিন্তু সেই 200 বছরের পুরানো একটি মাছঘাট। এখানে সেই এই শরীয়তপুর জেলা সহ খুলনা, কুষ্টিয়া, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে জেলেরা পাইকাররা আসেন এবং গাড়ি যোগে মাছ নিয়ে যান। এখানকার মাছ একবারে সারা বাংলাদেশে পাইকাররা কিন্তু এখানে আসেন। এখানে এসে আমি জেলেদের সাথে কথা বলেছি। জেলেরা যে বিষয়টি আমাকে জানিয়েছেন সেটি হলো কিন্তু তারা যেটি বলছেন যে ঢাকা শহরের যে বুড়িগঙ্গার যে পানি, এই দূষিত পানি কিন্তু পদ্মার শরীয়তপুরে ঢোকার কারণে কিন্তু তারা তেমন একটা মাছ পাচ্ছেন না। এখানে শরীয়তপুর জেলার আমি যেই জায়গাটিতে অবস্থান করছি এটি হলো একবারে নড়িয়ার সুরেশ্বর পয়েন্ট। এখানে কিন্তু জাজিরা, নড়িয়া, বেদরগঞ্জ এবং গোসাইরহাট উপজেলার 4টি উপজেলা কিন্তু 80 কিলোমিটার যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু আমি যেখানে অবস্থান করছি এটা হলো সুরেশ্বর থেকে এটা হলো সুরেশ্বর থেকে চাঁদপুরের মতলব পর্যন্ত কিন্তু 20 কিলোমিটার যে অভয়াশ্রম, এই অভয়াশ্রমে মাত্র এই যে জেলেরা যে আশা করছিলেন যে পদ্মায় মাছ পাবেন সেরকম কিন্তু মাছ পাচ্ছেন না। আমি এখন একজন জেলের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কিরকম মাছ পাচ্ছে, যে সে বিষয়টা জানার চেষ্টা করব। জি একটু বলেন যে আপনারা কেমন মাছ পাচ্ছেন? জি এখন তো মাছ কম। জি তো অভিযানে আমরা 2 মাস বন্ধ ছিলাম, বাড়িতে ছিলাম। তো অভিযানের পরে কিছু মোটামুটি রিজুমুজি হবে, কিন্তু সেরকম হয় নাই। জি মাছ তো 2 দিন পাইছিলাম মোটামুটি, কিন্তু এখন 2 দিন ধরে অনেকই কম। এখন আর খায়াটা থাকবো এরকম একটা আশা ভরসা নাই। জি কথা বলছিলাম একজন জেলের সাথে, তো আমি পাশাপাশি কথা বলছিলাম উপজেলা মৎস্য অফিসার এবং জেলা মৎস্য অফিসারের সাথে। তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু জেলা এবং উপজেলা মৎস্য অফিসার যে বিষয়টি আমাকে জানিয়েছেন সেটি হলো কিন্তু নদীর যে নাব্যতা সংকট এবং অনাবৃষ্টির কারণে কিন্তু নদীতে মাছের এই সংকট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈর বাস স্ট্যান্ডে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজির যত্রতত্র পার্কিংয়ে যানজটে নাকাল স্থানীয়রা। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুপাশ দখল করে বসা অবৈধ হাট বাজারের ফলেও তৈরি হয়েছে তীব্র জনদুর্ভোগ। স্বল্প দূরত্বে সড়ক পার হতে বেগ পেতে হচ্ছে চালক ও যাত্রীদের। যানজট নিরসনে তেমন উদ্যোগ নেই
স্থানীয় প্রশাসনের। গাজীপুরের কালিয়াকুর থেকে কামাল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কালিয়াকৈর পৌরসভার 1200 অটোরিকশা চলাচলের নিবন্ধন থাকলেও চলাচল করছে প্রায় 15,000 অটোরিকশা। ফলে শহরের বাস স্ট্যান্ড, কলেজ রোড ও বাজার রোডে যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে। জরুরি ভিত্তিতে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি স্থানীয়দের, নয়তো দুর্ভোগ আরো বাড়ার আশঙ্কা তাদের। সাধারণ জনগণ আমরা পায়ে হেঁটে ভিতরে যেতে পারি না, এদিকে হাসপাতাল যাওয়া যায় না, একটা রোগী হইলে বিভিন্ন দুর্ভোগ পোহাইতে হয়, এটা আমরা খুব যন্ত্রণায় আছি। ইমার্জেন্সি একটা রোগী নিয়ে যেতে হবে হসপিটালে, তখন ওরা এমন ভাবে পার্কিং করে রেখে দেয়, ওই অ্যাম্বুলেন্সটা ওই রাস্তা দিয়ে আর যাইতে পারে না। এদিকে ইজারা দিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুপাশে বসানো হয়েছে অবৈধ হাটবাজার। সড়ক দখল করে হাটবাজার বসানোয় চরম ভোগান্তিতে পড়েছেন সড়কটিতে চলাচলকারী পথচারী ও যানবাহনের যাত্রীরা। জসিম হলো ইজারদার, উনি হাটটা ডাইকে আইনা তারপরে নানান ধরনের রাখে তারা খাজনা। ইজারদার গোট বিটি প্রতি 200, 150, 100 এই যে জমে পারে। একটা গাড়ি থাকলে প্রায় 50টা অটো থাকে, এই অটোই হলো জামের কারণ। আসলে এই ভোগান্তির ফলে সঠিক সময়ে মানুষের গন্তব্যে পৌঁছাতে পারে না। আসলে প্রতিদিনই এই দুর্ভোগটা থাকে আমাদের। আমরা মুক্তভাবে চলাচল করতে চাই, এভাবে অটোরিক্সা পার্কিং এভাবে আমরা চাই না। তো এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এর একটা সুষ্ঠু সমাধান আমরা চাই। এই বিষয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এটাতে আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, সড়ক জনপদের একটা জায়গা আছে, তাদের সম্পৃক্ততার একটা বিষয় আছে। আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা দ্রুত একটা অভিযান করি। আশা করি এগুলো থাকবে না, এগুলো হচ্ছে আমাদের ভ্রাম্যমাণ সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্রুত সমস্যার সমাধান করে জনদুর্ভোগ কমানোর দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV। রোগ নির্ণয়ে নষ্ট হওয়া যন্ত্রাংশ সচল করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুরে রংপুর হাসপাতাল ঘুরে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি নষ্ট হওয়া ক্যান্সার বিভাগের রেডিওথেরাপি, এক্স-রে, সিটি স্ক্যান যন্ত্র পরিদর্শন সহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। সেই সাথে তিনি রংপুরের 100 শয্যা বিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল চালু ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনবল বৃদ্ধির আশ্বাস দেন। আমাদের এখানে 4টি আপনার এক্স-রে মেশিন, সে একটি মাত্র এক্স-রে মেশিন সচল আছে, আর 3টে এক্স-রে মেশিন সচল নাই। এর কারণে রোগীদের নিশ্চয়ই হয়তো ঠিকমতো আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। এইটিও যাতে আপনারা রোগীরা কাঙ্ক্ষিত মানের সেবা হয়, সেই জন্য আমরা দ্রুত এই 3টি এক্স-রে দেখে গেলাম এবং এক্স-রেগুলো দ্রুত সচল করার চেষ্টা করব আমরা। নড়াইলের ন্যায়কুঞ্জ নামে বিচার প্রার্থীদের বিশ্রামাগারের উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক। সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় বিচারপতি মাহমুদুল হক বলেন, ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা হওয়ায় দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা এখানে খানিকটা স্বস্তি অনুভব করবেন। জেলা ও দায়রা জজ শারমিন নিগার, সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ সহ বিচারকরা এ সময় উপস্থিত ছিলেন। বৈশাখ মাসের শেষের দিকে এসেও মেহেরপুরে বিরাজ করছে চৈত্রের দাবদাহ। অনাবৃষ্টিতে বাধাগ্রস্ত হচ্ছে পাট সহ গ্রীষ্মকালীন ফসল আবাদ। কৃষকরা জানান, পাট ও অন্যান্য ফসল আবাদের জন্য ভরসা করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির উপর। এসব ফসল আবাদ অনেকটাই বৃষ্টি নির্ভর হলেও কাঙ্ক্ষিত পরিমাণ বৃষ্টির দেখা নেই। ফলে সেচ দিয়ে জমি তৈরি এবং পাট বীজ বপন করা হচ্ছে। দিনরাত চালানো হচ্ছে সেচ পাম্পগুলো। বৃষ্টির পানি না থাকায় পাট আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অন্যদিকে সবজি সহ গ্রীষ্মকালীন অন্যান্য ফসল আবাদেও পড়েছে বিরূপ প্রভাব। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গেল কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.8 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, জেলা সংবাদের বাকি অংশ দেখতে থাকুন RTVর ফেসবুক পেজে। আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়ি ও সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে 3 দিনের জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে অনুষ্ঠানে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কুষ্টিয়া ও সিরাজগঞ্জ প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ।
25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়া ও সিরাজগঞ্জে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের আয়োজনে 3 দিনের জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনে কুঠিবাড়িতে 3 দিন ব্যাপী জাতীয় অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত, নাটক প্রদর্শন সহ গ্রামীণ মেলা। এরই মধ্যে নানা রকম পোস্টার সাজিয়ে বসেছেন দোকানিরা। আসতে শুরু করেছেন রবীন্দ্রপ্রেমীরা। এখানে এসে তার স্মৃতির সাথে জড়িয়ে থাকা যায়, মনে হয় যে রবীন্দ্রনাথের খুব কাছাকাছি আছি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার গল্পগুলা সব থেকে বেশি ভালো লাগে। 2টা গল্প আমার খুবই ফেভারিট, একটা হচ্ছে আপনার অপরিচিতা আর একটা হচ্ছে দেনা পাওনা। এখানে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানের সমস্ত আয়োজন আমাদের শেষ। আমরা এখন শুধু অপেক্ষায় আছি আমাদের এই অনুষ্ঠানটি কখন শুরু হবে। এদিকে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরবাসী। জেলা প্রশাসনের আয়োজনে 8ই মে সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হবে 10ই মে রাতে। প্রতি বছরই যেভাবে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়ে থাকে, এবারে সেই একইভাবে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়ে থাকবে। ইতিমধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী যারা আছে আমাদের দেশের বাইরের বা বিভিন্ন জেলা থেকে সাংস্কৃতিক গোষ্ঠী, তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা সবাই অপেক্ষা করে থাকি রবীন্দ্র জয়ন্তী আসবে এবং 25শে বৈশাখ আমরা উদযাপন করব। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদযাপন খুব সফলভাবে সম্পন্ন হবে বলে আমি আশা করি। জমিদারি দেখাশোনার জন্য 1891 সালে প্রথম কুষ্টিয়া শিলাইদহে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে বসেই তিনি রচনা করেছেন বিশ্বকবি খ্যাতি অর্জনে গীতাঞ্জলি সহ কালজয়ী কাব্য। এর আগে 1890 সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে আসেন তিনি। এখানে বসেই তিনি রচনা করেছেন কবিতা সোনার তরী, চিত্র, চৈতালি, কল্পনা, ছোট গল্প, পোস্টমাস্টার, নাটক বিসর্জনের মতো সাহিত্যকর্ম। লামিয়া তানজিদ মাহমুদ, RTV। দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র ও চেক বিতরণ করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম উপজেলা বিএনপিকে না জানিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে পথসভা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপি। কেউ অপরাধ করলে পরিবার এমনকি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কারণ বিগত সরকারের আমলে সেই পুলিশ এখন আর নেই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। উপজেলার রয়্যাল ইউনিয়নের 13 নং পুলিশ বিট এলাকা খরারচর বাজার এলাকায় ইফটিজিং, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় কথা বলেন তিনি। নাটোরের প্রবীণ সাংবাদিক 21 টেলিভিশন দৈনিক সমকাল প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নবীর রহমান পিপলুকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সকালে নাটোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। শিক্ষা খাতে সংস্কার কমিশন গঠন সহ 11 দফা দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ সহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দিনাজপুরে হিলির মাঠপাড়া গ্রামে জিয়া নামে একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার প্রতিবাদে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অসামাজিক কাজে জড়িত সুখী ফারুক ও তার পরিবারকে উচ্ছেদ ও তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী। রাজশাহী ঢাকা রুটে চলাচল করা আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। যশোরের বড়বাজারের হাট্টাচানি মার্কেটের শফির সুতো বসির দোকানে আগুনের ঘটনায় ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা মন্দাবাগ থেকে 82 লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক নিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেট লুট করে নিয়ে যায়। উপজেলার বরাব এলাকায় এই ঘটনা ঘটে। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর 2 সদস্যকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাসকে এলাকায় করিম শরীফ বাহিনীর আস্থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সৈয়দা সামিয়া তামান্না, RTV। সংবাদ শেষ করব ঘোর দৌড়ের সংবাদ নিয়ে। ঠাকুরগাঁও
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যে সদর উপজেলার ভুলি বাঁধ যুব সংঘের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা দেখতে নারী, পুরুষ, শিশু, কিশোর সহ বহু মানুষের ঢল নামে। মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া কুমারপুর বাঁধপাড়া এলাকায় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়। এতে পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুর ও নীলফামারী, নওগাঁ সহ বিভিন্ন এলাকা থেকে আসা 20টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে 12 থেকে 15 বছর বয়সের 4-5 জন কিশোরও ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। জেলার সংবাদে পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 7:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।